প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করতে যাচ্ছি এপিসোড 183। 183 যাদের জন্য প্রযোজ্য, ফর স্টুডেন্ট অফ 11 ক্লাস, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, এবং তাদের আলোচিত চ্যাপ্টার হচ্ছে ওয়ার্কশিট বা কার্যপত্র। এর ক্রিয়েটিভ কোয়েশ্চেন অ্যান্ড আনসার বা সৃজনশীল প্রশ্ন উত্তর। আমি আবার বলছি, আলোচিত চ্যাপ্টার হচ্ছে ওয়ার্কশিট বা কার্যপত্র, ক্রিয়েটিভ কোয়েশ্চেন অ্যান্ড আনসার, সৃজনশীল প্রশ্ন উত্তরের আজকে তৃতীয় অংশ। আজকের পাঠে তোমরা যা জানতে পারবে: ওয়ার্কশিট বা কার্যপত্রের একটি প্রশ্ন, ওয়ার্কশিট বা কার্যপত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনার শুরুতে তোমাদের সামনে আমরা উপস্থাপন করছি একটি প্রশ্ন, যেখান থেকে আমরা সৃজনশীল উত্তর তৈরি করব। দেখো প্রশ্নটি কীরকম। সাকিব ট্রেডার্সের রেওয়া মিল 31শে মার্চ 2014। রেওয়া মিলের দুটি সাইড থাকে, একটা ডেবিট সাইড, একটা ক্রেডিট সাইড। ডেবিট সাইডের প্রথমে আইটেমগুলো আমরা দেখছি এবং সমপরিমাণ টাকাগুলো দেখছি। এখন ক্রেডিট পাশের আইটেমগুলো দেখছি আর টাকার পরিমাণটা দেখতে পাচ্ছি, এবং সেই রেওয়া মিলের যোগফল হচ্ছে 1,06,000 টাকা। রেওয়া মিলের সাথে আরেকটি বিষয় থাকে, সেটা হচ্ছে কি সমন্বয়। কারণ রেওয়া মিলে আমরা জানি যে সেই আইটেমগুলাই আসে যা জাবেদা তো লেখা হয়েছে, খতিয়ান তৈরি করা হয়েছে, এবং সেই খতিয়ানের উদ্বৃত্তগুলি নিয়েই রেওয়া মিল তৈরি করা হয়। কিন্তু আমরা গত ক্লাসেও আলোচনা করেছি কেন সমন্বয় লিখতে হয়। এই জন্য যে কিছু লেনদেন থেকে যায়, যে লেনদেনগুলি আমরা ইচ্ছে করলেও আজকের তারিখে বা বছরের শেষ তারিখে শেষ করতে পারি না বা পেমেন্ট করতে পারি না। যেমন বেতন, চলতি মাসের বেতন আমরা আগামী মাসের 1 তারিখ বা 2 তারিখ দিয়ে থাকি। আমি বীমা প্রদান করেছিলাম অগ্রিম, সেখানকার যে কর্তনের বিষয়, সেই কর্তনটা এই মাসে হচ্ছে না, 2 মাস পরে হবে। সুতরাং এই সমস্ত বিষয়গুলি তো সমন্বয়, অবশ্যই ধার্য করতে হবে স্থায়ী সম্পত্তির। এই সমস্ত আইটেমগুলিকেই আমরা সমন্বয় বলে থাকি। দেখো এখন সেই সমন্বয়গুলি আজকের প্রশ্নের জন্য কীরকম। 1, 31 মার্চ তারিখে অগ্রিম বীমার পরিমাণ 2,000 টাকা, সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 7,000 টাকা, বেতন খরচ বকেয়া রয়েছে 4,000 টাকা, যন্ত্রপাতির উপর 10% অবচয় ধার্য করো। করণীয় কি? বীমা খরচের পরিমাণ নির্ণয় করো, সমন্বয় জাবেদা লিখো, 10 গড়া কার্যপত্র তৈরি করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 3টি বিষয়ের 2টি বিষয় কিন্তু আমরা বিগত এপিসোডে আলোচনা করে ফেলেছি। আমাদের পাঠ দীর্ঘ হচ্ছে বলে আমরা আজকে একটি অংশই করব, সেটা হচ্ছে কি কার্যপত্র তৈরিকরণ। তোমরা যদি জাবেদা অথবা বীমা খরচের পরিমাণ জানতে চাও, তাহলে তোমাদেরকে কষ্ট করে এপিসোড 182 দেখতে হবে বা বিগত ক্লাসটা দেখতে হবে। এখন আমরা সেই প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় সেটা দেখতে যাচ্ছি। প্রথমে ওয়ার্কশিটের হেডলাইনটা লিখতে হবে। হেডলাইনটা কীরকম? যেটাকে আমরা বলি টাইটেল। সাকিব ট্রেডার্সের 10 গড়া কার্যপত্র, 31 মার্চ 2014। দেখো কার্যপত্রের ছকটা কীরকম। এখানে যেহেতু 10 ঘরা বলা হয়েছে, আমরা 10 ঘরের জন্য 5টি কলাম। দেখো 1 নম্বর অসমন্বিত রেওয়া মিল, 2 নম্বর সমন্বয়, 3 নম্বর সমন্বিত রেওয়া মিল,
4 নম্বর আয় বিবরণী, 5 নম্বর উদ্বৃত্তপত্র। এবং প্রতিটি কলামের জন্য আবার 2টি সাব কলাম করা হয়েছে, ডেবিট ক্রেডিট করে। এই জন্য এটাকে বলা হয় 10 ঘোড়া কার্যপত্র। কার্যপত্র করার শুরুতে প্রথমে যে কাজটা আমাদেরকে করতে হয় সেটা হচ্ছে কি রেওয়ামিল উপস্থাপন করা। কোন রেওয়ামিল? যেটা প্রশ্নে ছিল, এবং সেটাই ছিল অসমন্বিত। সুতরাং আমরা এখানে প্রথমে অসমন্বিত রেওয়ামিলের ডেবিট কলামের আইটেমগুলা লিখে ফেললাম, বাকি কলামগুলা খালি থাকবে। ওকে, নেক্সট আমরা রেওয়ামিলের ক্রেডিট আইটেমগুলা লিখলাম। হ্যাঁ, এই মুহূর্তে বাকি আইটেমগুলা, বাকি কলামগুলা খালি আছে, রেওয়ামিল লিখলাম। এখন সমন্বয় 2 নম্বর কলামের সমন্বয়টা ফিল আপ করার জন্য আমাদেরকে সমন্বয় জাবেদা লিখতে হবে, যেটা বিগত ক্লাসে আমরা লিখেছি। তারপরেও তোমাদের মনে রাখার জন্য একটি উদাহরণ দিয়ে আমরা তোমাদেরকে আবারও স্মরণ করে দিতে চাই যে জাবেদার ডেবিট পক্ষ কার্যপত্রের সমন্বয় কলামে ডেবিট হবে, জাবেদার ক্রেডিট পক্ষ কার্যপত্রের সমন্বয় কলামে ক্রেডিট হবে। ঠিক আছে, তাহলে সমন্বয় কলাম কোনটা আমরা আবার দেখে নিই। এই যে 2 নম্বর কলামটা, 2 নম্বর কলামটা হচ্ছে সমন্বয় কলাম, এবং পূর্বের পৃষ্ঠাতেও আমরা দেখছি 2 নম্বর কলামটা হচ্ছে সমন্বয় কলাম। সুতরাং সমন্বয় কলামে বসবে কোনটা? বসবে জাবেদার ডেবিট পক্ষ কার্যপত্রের সমন্বয় কলামে ডেবিট হবে, ক্রেডিট পক্ষ জাবেদার সমন্বয় কলামে ক্রেডিট হবে। এক্সাম্পল, বেতন খরচ হিসাব ডেবিট 4000 টাকা, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট 4000 টাকা। তাহলে এখানে ডেবিট পক্ষ কি? বেতন খরচ। ক্রেডিট পক্ষ কি? প্রদেয় বেতন। তাহলে দেখো এটা কিভাবে কার্যপত্রে ইফেক্ট দেখানো হয়। বেতন খরচ হিসাব ডেবিট, আমরা বিবরণের ঘরে লিখলাম বেতন খরচ হিসাব, এবং সমন্বয় কলামের ডেবিট ঘরে লিখলাম 4000 টাকা। কেন? এই যে ডেবিট আছে বলে। আবারও দেখাচ্ছি, আমরা বেতন খরচ হিসাব লিখলাম 4000 টাকা ডেবিট ঘরে। কেন? ওটা জাবেদায় ডেবিট ছিল। প্রদেয় বেতন হিসাব ক্রেডিট ঘরে লিখলাম। কেন? ওটা জাবেদায় ক্রেডিট ছিল বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই একটা ফর্মুলার মাধ্যমেই তোমরা তোমাদের কার্যপত্র আনসার পুরোপুরিটাই করে ফেলতে পারবা। আবারও বলি, কি? জাবেদার ডেবিট পক্ষ কার্যপত্রের সমন্বয় কলামে ডেবিট হবে, জাবেদার ক্রেডিট পক্ষ কার্যপত্রের সমন্বয় কলামে ক্রেডিট হবে। এখানে মনে না রাখার কোনো সুযোগ নাই। ডেবিট হবে, ক্রেডিট হবে। কোথায়? সমন্বয় কলামে। সমন্বয় কলাম কোথায়? কার্যপত্রে। এখন আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি, সেটা হচ্ছে কি উত্তরটা কিভাবে করতে হয়। প্রথমে আমরা একটু আগে বললাম যে হেডলাইন লিখতে হবে, তারপরে ছকটা আঁকতে হবে, ছকের মধ্যে প্রশ্নের রেওয়ামিলটা উপস্থাপন করতে হবে, তারপরে সমন্বয় একটা একটা লিখব, এবং যে সমস্ত আইটেমের কোনো সমন্বয় থাকবে না সেই আইটেমগুলা আমরা ধারাবাহিকভাবে পরবর্তী কোন কলামে যাবে সেখানে লিখে ফেলব। কোন কলাম বলতে, প্রথমে অসমন্বিত রেওয়ামিলের পরে আছে সমন্বয় কলাম, সমন্বয় কলামের পরে আছে সমন্বিত রেওয়ামিল, তারপরে আছে আয় বিবরণী, তারপরে আছে উদ্ধৃতপত্র। সুতরাং এখানে পরবর্তী 3টি কলামে সমন্বিত রেওয়ামিল, আয় বিবরণী এবং উদ্ধৃতপত্র, ওখানে যেখানে যাওয়ার প্রয়োজন সেই কলামে সেটাকে লিখে ফেলব। কাকে? যার কোনো সমন্বয় নাই। আর যার সমন্বয় আছে আগে সমন্বয় কলামে লিখব, তারপর সমন্বিত রেওয়ামিলে লিখব, তারপর আয় বিবরণীতে যাবে, না হয় উদ্ধৃতপত্রে যাবে। ঠিক আছে, আমরা এখন চলো একটা একটা সমন্বয় নিয়ে আলোচনা করি। প্রথম জাবেদা ছিল যে বিমা খরচ, বিমা অসমন্বিত বা
মজুদ আছে বা বিমা এখনও অগ্রিম রয়ে গেছে 4,000 টাকা, তাহলে খরচ হয়েছে কত? 2,000 টাকা। এখানে অগ্রিম বিমা কত আছে দেখো তো প্রশ্নে, এই যে 2 নম্বর কলামে 6,000 টাকা। ঠিক আছে, এর আগে আমরা যদি সিরিয়াল করতে চাই, নগদ তহবিল 40,000 টাকা, তাহলে এটার কোনো সমন্বয় ছিল না। সুতরাং 40,000 টাকা এরপরে আসবে সমন্বিত রেওয়া মিলে, যেহেতু কোনো সমন্বয় নাই। সমন্বিত রেওয়া মিল থেকে আমরা আয় বিবরণী বা উদ্বৃত্তপত্র এই দুটি কলামের যে কোনো একটি কলামে লিখব। নগদ তহবিল কি সম্পত্তি নাকি খরচ? সম্পত্তি, সুতরাং সেটা উদ্বৃত্তপত্রের ডেবিট হয়ে যাবে। 1 নম্বর আইটেম শেষ। 2 নম্বর আইটেম, অগ্রিম বিমা 6,000 টাকা। 6,000 টাকা থেকে 4,000 টাকা খরচ হয়ে গেছে, তাহলে এখন আছে কত? 2,000 টাকা, এবং সেই 2,000 টাকা সম্পত্তি হবে। সাপ্লাইজ 8,000 টাকা আছে, প্রশ্নে আছে যে 7,000 টাকা খরচ হয়ে গেছে, সুতরাং জাবেদার থেকে ডেবিটে আসলো 7,000, ক্রেডিটে আসলো 7,000 টাকা, এবং অবশিষ্ট টাকা আছে 1,000 টাকা। যেহেতু সাপ্লাইজ অ্যাসেট হয়, সুতরাং সেটা উদ্বৃত্তপত্রের ডেবিট কলামে বসছে। যন্ত্রপাতি 30,000 টাকা, এটার সরাসরি চলে যাবে, যেহেতু আমরা যন্ত্রপাতির অবচয়টা পুঞ্জীভূত অবচয় দিয়ে জাবেদা করেছি, সুতরাং এটা সম্পত্তি পাশে বা উদ্বৃত্তপত্রের ডেবিট কলামে বসবে। বেতন খরচ 12,000 টাকা, সমন্বয়ে আছে 4,000 টাকা, বেতন খরচ বকেয়া আছে ডেবিটে, বেতন খরচ, সুতরাং 4,000 টাকা এই ডেবিট, আর এই ডেবিট 12,000 ডেবিট, 4,000 ডেবিট যোগ হয়ে 16,000 টাকা ডেবিট হবে সমন্বয়িত রেওয়া মিলে, এবং সেটা খরচ হিসাবে আসবে আয় বিবরণীর ডেবিট পাশে। ভাড়া খরচ 10,000 টাকা, এটা কোনো সমন্বয় ছিল না, সুতরাং সমন্বিত রেওয়া মিলের ডেবিট কলামে বসবে, আর আয় বিবরণীতে ডেবিট কলামে বসবে। নেক্সট পেজে আমরা আসছি। মূলধন রেওয়া মিলে আছে 55,000 টাকা, এটা কোনো সমন্বয় ছিল না, এই জন্য সমন্বিত রেওয়া মিলের ক্রেডিট কলামে 55,000, আর এটা দায় হিসাবে উদ্বৃত্তপত্রের ক্রেডিট পাশে বসছে 55,000 টাকা। সেবা আয়, এটারও কোনো সমন্বয় ছিল না, সুতরাং সমন্বিত রেওয়া মিলে 45,000 টাকা, আর আয় বিবরণীর ক্রেডিট বা আয়ের পাশে বসবে 45,000 টাকা। অনুপার্জিত আয়, এটারও কোনো সমন্বয় ছিল না, সুতরাং সমন্বিত রেওয়া মিলে বসবে 6,000 টাকা, আর আয় বিবরণীতে বসবে না, যেহেতু এটা অনুপার্জিত আয় হচ্ছে অগ্রিম আয়, সেহেতু সেটাকে উদ্বৃত্তপত্রে দায়ের পাশে বসাতে হবে। এখন আমরা পরবর্তীতে যে ডেবিট বা ক্রেডিট পক্ষকে এন্ট্রি করে ফেলেছি, তার অবশিষ্ট ডেবিট অথবা ক্রেডিট পক্ষ এখন আমরা লিখি নাই। যেমন বিমা খরচ ডেবিট ছিল, সেই ডেবিটকে সমন্বিত রেওয়া মিলের আবার ডেবিট করতে হবে, এবং আয় বিবরণীতে খরচ হিসাবে ডেবিট করতে হবে। সাপ্লাইজ খরচ সমন্বয়ে 7,000 টাকা ছিল, সমন্বিত রেওয়া মিলে 7,000 টাকা আসবে, আয় বিবরণীর ডেবিটে আসবে 7,000 টাকা। প্রদেয় বেতন সমন্বয়ে ক্রেডিট পাশে ছিল, সুতরাং সমন্বিত রেওয়া মিলে ক্রেডিট হবে, এবং যেহেতু প্রদেয় বেতন আমাকে পরবর্তীতে পরিশোধ করতে হবে, সেহেতু সেটা দায়ের পাশে বসবে। এই ছিল আমাদের এই চলতি পৃষ্ঠার আলোচনা। এখন আমরা নেক্সট পেজে আসছি। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট ছিল জাবেদায়, সুতরাং প্রথমে অবচয় হিসাবকে সমন্বয়ে ডেবিট করলাম, সমন্বিত রেওয়া মিলে ডেবিট হবে, এবং খরচ হিসাবে আয় বিবরণীতে ডেবিট হবে। পুঞ্জীভূত অবচয় জাবেদায় ক্রেডিট ছিল, সুতরাং এখানে সমন্বয় কলামের ক্রেডিট হবে, সমন্বিত রেওয়া মিলে ক্রেডিট হবে, যেহেতু পুঞ্জীভূত অবচয় সেহেতু সেটা আবার দায়ের পাশে বসবে, উদ্বৃত্তপত্রের ক্রেডিট হবে। মোট বলতে আমরা প্রাথমিকভাবে আয় বিবরণীর মোটকেই বুঝাচ্ছি, সুতরাং আয় বিবরণীর ডেবিট কলামের মোট হচ্ছে 40,000 টাকা, এবং ক্রেডিট কলামের মোট হচ্ছে 45,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেকক্ষণ
কার্যপত্র নিয়ে যে আলোচনাটা করলাম, কিভাবে কার্যপত্র তৈরি করা হয়, আমরা এখন শেষ পর্যায়ে আসছি। শেষ পর্যায়ে বলতে আয় বিবরণীর ডেবিট পাশে যোগফল পেলাম 40,000 টাকা এবং ক্রেডিট কলামের যোগফল পেলাম 45,000 টাকা। তাহলে ডেবিট বড় না ক্রেডিট বড়? ক্রেডিট বড়। ক্রেডিট বড় মানে আমার মুনাফা হচ্ছে। আমরা দেখি এখন উভয় পাশের যোগফল এর পার্থক্যটা, মুনাফার পরিমাণ কত। নিট লাভ বা মুনাফা কত হবে দেখো। প্রথমে যোগফলটা আমরা সমানভাবে বসালাম, উভয় পাশে 45,000 45,000, সুতরাং পার্থক্য হচ্ছে কত? 5,000 টাকা। আবার দেখাচ্ছি, উভয় পাশের যোগফল সমানভাবে লিখলাম এবং ডেবিট কলামে যেহেতু 40,000 টাকা আছে সেহেতু পার্থক্য সমান করার জন্য আমরা পেলাম এখন 5,000 টাকা নিট লাভ। সেই 5,000 টাকা আবার দায়ের পাশে যাবে, অর্থাৎ উদ্বৃত্তপত্রের ক্রেডিট পাশে যাবে। এখন উদ্বৃত্তপত্র যদি যোগফল দেখি, আমরা পাচ্ছি 73,000 টাকা। উভয় পাশের যোগফল 73,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে বিষয়টি, আজকের আলোচনাটি কঠিন নয়। কঠিন হিসাবে নিলে আমরা শিখতে কষ্ট হয়ে যাবে। আমাদের যে ফর্মুলা আমরা বলেছি, প্রথমে জাবেদা তৈরি করতে হবে। সেই জাবেদার ডেবিট পক্ষ কার্যপত্রের সমন্বয়ে ডেবিট হবে, ক্রেডিট পক্ষ জাবেদার সমন্বয় কলামের ক্রেডিট হবে। এরপরে রেওয়ামিলের সাথে সেই সমন্বয়টা যোগ অথবা বিয়োগ করে সমন্বিত রেওয়ামিলে বসবে। সমন্বিত রেওয়ামিল থেকে ফাইনালি সেটা হয়তো আয় বিবরণীর ডেবিট বা ক্রেডিট হবে, না হলে উদ্বৃত্তপত্রের ডেবিট অথবা ক্রেডিট হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। পরবর্তী ক্লাসে বা আগামী ক্লাসে আমরা যা শিখব, এই কার্যপত্র থেকে কিভাবে সমাপনী জাবেদা লেখা হয় এবং আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থেকো প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।